অবনীর চাকরি হাওড়াতে, একটা নামকরা কারখানায়। 8টা 5টা ডিউটি। বাড়ি থেকে বার হয় সেই 7 সকালে, ফেরে বিকেল 6টার তারকেশ্বর লোকালে। শেওড়াফুলিতে নেমে বাড়ি পৌঁছতে পৌঁছতে সন্ধে উতরে যায়। স্টেশন চত্বর ছেড়ে রাস্তায় একটু হাঁটলেই পড়ে বংশীর চায়ের দোকান। পাড়ারই ছেলে, লেখাপড়া করেছে, চাকরি বাকরি তেমন না পেয়ে চায়ের দোকান দিয়েছে রাস্তার ধারে। অবনী প্রতিদিন সন্ধে ট্রেন থেকে নেমে ঢোকে বংশীর চায়ের দোকানে। এক কাপ নিয়ে একটু বসে, এটা ওটা কথা হয়, তারপর উঠে পড়ে। সেদিন বংশীর দোকানে যেতেই বংশী বললে, থাক, আজ আর বসতে হবে না অবনী, বাড়ি চলে যা। ছেলেটাকে নিয়ে তোর মা খুব অস্থির হয়ে পড়েছেন, তোর বাড়ি বেরোর অপেক্ষায় ঘরবার করছেন দেখে এসেছি। সে কি হলো আবার? ব্যস্ত হয়ে উঠল অবনী। তেমন মারাত্মক কিছু না, ব্যাপারটা সামলে গেছে, না হলে বেশ ভালোই ঝামেলা বাধ্য। মানে আর কি, দুপুরে খাওয়া দাওয়ার পর তোর মা ছেলেটাকে নিয়ে একটু শুয়েছিলেন। বুড়ো মানুষ, যাকে বলে একটু চোখ লেগে গেছিল আর কি। এই পাঁকে ছেলে একেবারে বিছানা ছেড়ে বাইরে, বাইরে মানে একেবারে বাড়ির বাইরে। তোদের বাড়ির সামনে রঞ্জিত বাবুদের জমিটায় যে ফ্ল্যাট বাড়িটা উঠেছে, তার ইট এসেছিল 1 লরি। মাল খালাস করে মজুররা গেছিল চা খেতে, বোধহয় দুলু ঘোষের দোকানে। এর ফাঁকে তোর ছেলে গিয়ে চড়ে বসেছে লরির পেছনে। তারা তো কিছুই জানে না। বেশ কিছু দূর চলে যাবার পর দেখে একটা বাচ্চা বসে। মহা বিপদ, কাদের ছেলে, কোথা থেকে এলো, কি ঠিকানা, হাজার জিজ্ঞাসা। ছেলে কিছুই বলতে পারে না। তারপর রুদ্ধশ্বাস অবনী। এদিকে তোর মা চোখ খুলে দেখেন ছেলে নেই। এ ঘর ও ঘর, দালান না পেয়ে হইচই ফেলে দিলেন। নিচের ভাড়াটাদের ছেলে বউরা গিয়ে তাকে সামাল দেয়। এদিকে হই হই পড়ে যায় পাড়ায়, খোঁজাখুঁজি শুরু হয়ে যায় চারদিকে। কোথাও না পেয়ে সবারই মুখ আমসি। তুই ফিরলে তোর মা মুখ দেখাবেন কি করে, এই ভেবে শুরু করে দিলেন কান্না। এমন সময় সেই লরি এসে হাজির। তখন দেখা গেল তোর ছেলে সেই লরি থেকে নামছে, বলছে এটাই আমাদের বাড়ি। 5 জনকে জিজ্ঞেস করে লরির ড্রাইভার নিশ্চিত হয়ে ছেলেকে তোর মার হাতে তুলে দেয়। বলিস কি, এত কাণ্ড হয়ে গেল? হ্যাঁ, এখন যত তাড়াতাড়ি পারিস বাড়ি যা, তোকে দেখলে তোর মা হয়তো একটু সুস্থির হবেন। অবনী নেমে পড়ল দোকান থেকে। প্রতিদিনকার মতো হাঁটতে আর ভালো লাগলো না, একটা রিক্সা ধরে নিল। মনটা ভারী হয়ে উঠেছে, মাথায় ঘুরতে লাগলো সব কথা ভেবে। এখনো 2 মাস হয়নি বৃষ্টির অঘটন ঘটে গেছে বাড়িতে। বিনা মানে তুতুলের মা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর এরই মধ্যে সবার চোখ এড়িয়ে ছেলেটা নিপাত্তা হয়ে যাওয়ার দাখিল হয়েছিল। অঘটনের সেই দিনটা ছিল সোমবার। আগের দিন ছিল রবিবার, অফিস ছিল না। অনেকদিন ধরেই বিনা বলে আসছিল, বারান্দার আলোটা জ্বলছে না, ওটা ঠিক করে দাও। কিন্তু অবনীর আর সময় হয় না সারাবার। সেদিন কি মনে হলো আড্ডা দিতে না বেরিয়ে বারান্দার গোটা ওয়্যারিংটাই বদলে দিয়েছিল। অনেক দিনের কিছু পুরনো তার ছিল, তাই দিয়ে করে দিয়েছিল। সেই তারে নিশ্চয়ই কোথাও কিছু গোলমাল ছিল। পরের দিন অবনী অফিস বেরিয়ে যাবার পর বিনা চান টান সেরে ভিজে কাপড় শুকোতে দিতে গেছিল। ভিজে কাপড়ের ছোঁয়া লাগে সেই তারে, সঙ্গে সঙ্গে শক খেয়ে আছড়ে পড়ে বারান্দার রেলিং এর ওপর। সাবেককালের পুরনো বাড়ির রেলিং বিনার শরীরের ভার নিতে পারেনি, হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সবেগে নিচের দিকে মাথা করে বিনা গিয়ে আছড়ে পড়ে নিচের উঠোনে। অফিসে টেলিফোন পেয়ে ছুটে আসে অবনী। বাড়ি ফিরে দেখে সব শেষ, বিনা আর নেই। তারপর দিন যায়, পারলৌকিক কাজকর্ম মিটে যায় এক সময়। অবনী তার মায়ের ওপর ছেলে তুতুলের সব ভার দিয়ে আবার অফিস করতে শুরু করে। দিন একরকম চলে যাচ্ছিল। তারপর এই এক ব্যাপার ঘটল। তুতুল যদি সত্যি আর না ফিরত, তাহলে কি হতো? ভাবতে পারে না অবনী। মাকেও কোনো দোষ দেওয়া যায় না। ছেলেরা এমনিতে একটু বেশি মাত্রায় দোষী হয়,
আর মায়েরও যথেষ্ট বয়স হয়েছে। 3-4 বছরের দস্যির দস্যিপনা সামাল দেওয়ার মতো অবস্থা তার নয়। রীতিমতো কষ্টকর তাঁর পক্ষে। কি যে করা যায়। বাড়ি পৌঁছে ক্লান্ত শ্লথ গতিতে উঠে গেল দোতলায়, একেবারে নিজের ঘরে। তাকে দেখে তুতুল হই হই করে ছুটে এলো, ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরল। অবনী গিয়ে বসল সোফা কাম বেডটার ওপর। তুতুল কলবল করে বলল, জানো বাপি আজ কি হয়েছে? অবনী গম্ভীরভাবে বলল, জানি, আমি কোনো কথা বলবো না তোমার সঙ্গে। অনেকবার বলেছি ঠাকুমার বয়স হয়েছে, একা সব দিক সামলাতে পারেন না। তার উপর তুমি যদি অমন একটা ঝামেলা পাকাও তাহলে উনি কি করবেন? বারে, আমি তো ঘুমিয়েই ছিলাম। ঘুমিয়ে আর রইলে কোথায়? অবনীর কথার ভাব দেখে থমকে গেল তুতুল, চোখ ছলছল করে উঠল। সোজা গিয়ে গড়িয়ে পড়ল বিছানায় বাপির ওপর অভিমানে। অবনীর মা এসে দাঁড়ালেন, বললেন, শুনেছিস আজ কি হয়েছে? অবনী ঘাড় নেড়ে বললে, শুনেছি। প্রতিদিন এরকম কিছু না কিছু ঘটতে থাকলে আমার চাকরি বাকরি ছেড়ে ঘরে বসে থাকতে হবে। তোকে একটা কথা বলবো, কথাটা বেশ কদিন ধরে বলবো বলবো করছি, বলে উঠতে পারিনি। বৌমার ব্যাপারে তোর কি মনে হয়? বৌমার ব্যাপারে? হ্যাঁ। কই, তেমন কিছু তো মনে হয় না। তুমি কি বলতে চাইছো? হাজার হলেও অপঘাতে মৃত্যু তো। হ্যাঁ, তা কি হয়েছে? না, এমন কিছু হয়নি। আচ্ছা সত্যি কথা বলতো, তুই কি কোনোদিন বৌমাকে দেখেছিস? একা ঘরে ছেলেটাকে নিয়ে তো রাত কাটাস। সঙ্গে সঙ্গে মুখটা যেন কেমন হয়ে গেল অবনীর। মাথা নেড়ে বললে, না তো। কেন, তুমি দেখেছো নাকি তাকে? না দেখিনি। তবে কি? সারাদিন তো প্রায় একা একাই থাকি ছেলেটাকে নিয়ে। সময় অসময় কেমন যেন মনে হয় তারই মতো কেউ যেন এঘর ওঘর করছে। অনেকদিন ধরেই লক্ষ্য করছি। তোকে বলবো বলবো করেও বলে উঠতে পারিনি। ও, এই কথা। স্বস্তি বোধ করলো অবনী। ও তোমার মনে ভুল। অনেকদিন তো একসঙ্গে ছিলে, তাই মনে পড়লেই মনে হচ্ছে সে ঘরের মধ্যেই আছে। তাই কি? বলে ধীরে ধীরে মাথা নাড়লেন অবনীর মা। বললেন, কিন্তু সেই গন্ধটা। হ্যাঁ, গন্ধ? আবার চোখ বড় বড় হলো অবনীর। হ্যাঁ, গন্ধ। বৌমার মাথায় কি যেন একটা তেল মাখতো, সেই গন্ধটা মাঝে মাঝে ঘরে ঢুকলেই সেটা পাওয়া যায়। ঘরের বাতাস একেবারে ভারী। সেও একটা অভ্যাসের ব্যাপার, উড়িয়ে দেয় অবনী। আগে পেতে গন্ধটা, তাই এখনো মনে হয় পাচ্ছ। ও কিছু নয়, মনে ভুল। অনেক রাত্রিরে খাওয়া দাওয়া সেরে অবনী ঘরে ঢুকলো। দেখলো কোলবালিশের ওপর পা তুলে দিয়ে তুতুল ঘুমোচ্ছে। আগেও ওইভাবে মায়ের গায়ের ওপর পা তুলে দিয়ে ঘুমোতো, অভ্যেসটা যায়নি। অপলকে ছেলেটার মুখের দিকে তাকিয়ে থাকে অবনী। একসময় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তার পাশে শুয়ে পড়ে। আর ঠিক তখনই মা মা করে কুঁকিয়ে কেঁদে উঠল তুতুল। ঘুম ভেঙে গেল অবনীর। ধড়মড়িয়ে উঠে বসল। সঙ্গে সঙ্গে কে যেন চকিতে উঠে পড়ল তুতুলের পাশ থেকে, দ্রুত নেমে দাঁড়ালো মেঝের ওপর। আচমকে একটা শিরশিরানি বয়ে গেল সারা শরীরে। কে কে আপনি? কিছু একটা জিজ্ঞেস করবার আগেই ছায়ামূর্তির মতো অস্পষ্ট অবয়বটা মিলিয়ে গেল। সমস্ত ঘরটা তখন জুঁই ফুলের গন্ধে ম ম করছে। কিছুক্ষণ গুম হয়ে বসে রইল অবনী। মনে হলো সে কি কিছু ভুল দেখেছে? সত্যি কি কেউ বসেছিল তুতুলের পাশে?
যখন ভাবছে ঠিক তখনই তার নাকে এসে পৌঁছলো একটা গন্ধ। অবনীর মনে হলো, হ্যাঁ ঠিক, এই গন্ধটাই বিনার মাথা থেকে পাওয়া যেত। কি যেন নাম সেই তেলটার। ওই মুহূর্তে মনে এলো না, কিন্তু মনে পড়ল মায়ের কথা। মা এই গন্ধটার কথাই বলেছিলেন সন্ধেবেলা। হাসি মুখে তাকিয়ে আছে বিনা, সে আমল দেয়নি। বিছানা ছেড়ে নেমে পড়ল অবনী। পায়ে পায়ে বাইরের বারান্দায় গিয়ে দাঁড়ালো। রাত শেষ হয়ে এসেছে, তবু মাথার ওপর তারা ভরা আকাশ, চারপাশের ঘরবাড়ি সব নিঝুম। অনেকদিন পর নতুন করে মনে পড়ল বিনাকে। কি জানি কেন তার মনে হলো বিনা যায়নি কোথাও, সে হয়তো এখানেই আছে। পূব আকাশ আলো করে দিবাকরের আগমন প্রকট হল। অবনী হাত মুখ ধুতে কলতলায় নেমে গেল। চোখে মুখে জল দেওয়ার পর সচেতন মন আবার সক্রিয় হয়ে উঠল। গত রাতের ঘটনাটাকে আর কিছুতেই বুদ্ধি দিয়ে মেনে নিতে পারে না। যে নেই তার উপস্থিতির কোনো প্রশ্নই ওঠে না। ভাবনাটাকে বাড়তে দেওয়া মানে নিজের দুর্বলতাকে প্রকট করে তোলা। এই ভাবনায় সকালটা প্রায় গুম হয়ে রইল সে। পরে সময় হলে চান খাওয়া করে অফিস বেরিয়ে গেল। বেরোবার সময় শুধু বলে গেল মাকে, তুতুল রইল, একটু সজাগ থেকো। আর হ্যাঁ, সে গন্ধটন্ধ কি যেন পাও বলছিলে, দেখো তো সেসব পাও কিনা। সারাটা দিন একটা উদ্বিগ্ন মন নিয়ে কেটে গেল। কোনো কাজেই তেমন মন লাগে না। ছুটির পরেই বেরিয়ে পড়ল বাড়ির দিকে। ট্রেন থেকে নেমে প্রতিদিনকার মতো ঢুকলো বংশীর চায়ের দোকানে। যদি কোনো খবর থাকে সেটা বংশী কানে তুলে দেবে। কিন্তু না, বংশী কিছুই বলল না। নিশ্চিন্ত হলো অবনী, তাহলে বলার মতো কোনো ঘটনা ঘটেনি। চা খেয়ে নিশ্চিন্ত মনে পথে নেমে পড়ল সে। বাড়িতে ঢোকার কিছু পরেই কিন্তু মায়ের অভিযোগ পেল। সে একই ব্যাপার। তুতুল সেদিন দুপুরেও ঠাকুমাকে কিছু না জানিয়ে চুপি চুপি বেরিয়ে পড়ার চেষ্টা করেছিল বাড়ি থেকে। খাওয়ার পর অবনীর মা তাকে নিয়ে একটু শুয়েছিলেন। যথারীতি চোখ লেগে গেছিল। এক সময় জেগে ওঠে তুতুল। কোনো রকম শব্দ না করে পা টিপে টিপে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। কিন্তু ভাগ্যি ভালো, নিচের ভাড়াটেদের এক বউয়ের চোখে পড়ে যায়। মহিলা সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে আসেন, বলেন, এই ভর দুপুরে কোথায় যাচ্ছিস রে তুতুল? মার কাছে। মার কাছে? সে কি, কোথায় তোর মা? ওই তো বলে ছেলে সদর দরজা দেখিয়ে দেয়। সে বউ বড় বড় চোখ করে তাকায় সদর দরজার দিকে। কোথায় কে? দুপুরের কাঠফাটা রোদে চারিদিক তখন জ্বলছে। বিস্ময় কাটিয়ে মহিলা তখন বলেন, ঠিক আছে, বিকেল হোক তখন যাস। এত রোদে কেউ বাড়ি থেকে বের হয় না। বলে তাকে নিয়ে হাজির করলেন দোতলায় ঠাকুমার কাছে। বললেন, কাকিমা, এবার তোমার দুপুরে শোয়া ছাড়ো। এই দেখো, ছেলে আজও ফাঁকতালে বেরিয়ে যাচ্ছিল বাড়ির থেকে। শুনে গুম হয়ে গেল অবনী। একটা অসহায় ভাব ফুটে উঠল তার মুখে। ঠাকুমার পিছু পিছু এসে তুতুলও দাঁড়িয়েছিল। তাকালো তার দিকে অবনী। সরল শিশু সোজা মনে বলে দিয়েছে মায়ের কাছে যাচ্ছিল, কিন্তু সেটা যে অসম্ভব সে জানেই না। তবু একটা প্রশ্ন রয়েই যায়, ওর মা কি সত্যি এসেছিল? তুতুল কি সত্যি দেখতে পেয়েছিল তার মাকে? এরকম হাজার প্রশ্ন মাথায় চাড়া দিল অবনীর। কাল রাত্রিরের ঘটনাটা নতুন করে মনটাকে নাড়িয়ে দিয়ে গেল। কাল রাত্রিরেও তো প্রায় অমনি ব্যাপার ঘটেছিল। তুতুলের দেখা কিংবা বলায় হয়তো ভুল আছে, কিন্তু অবনীর দেখায় কি কিছু ভুল ছিল? নিজেই নিজেকে প্রশ্ন করে অবনী। রাত্রিরে খাওয়া দাওয়ার পর শুতে গেল অবনী। এটা ওটা কথার পর সরাসরি তুতুলকে জিজ্ঞেস করে,
হ্যাঁ রে তুতুল, আজ নাকি তোর মা এসেছিল দুপুরে। তুতুল বলে, মা তো রোজই আসে দুপুর বেলায়, ঠাকুমা যখন ঘুমোয়। হ্যাঁ। তাই নাকি? তুই ঠিক দেখেছিস তো? রুদ্ধশ্বাস প্রশ্ন অবনীর। নাকি তোকে ডেকেছিল? মাথা নাড়ে তুতুল। না, আমি যাই মায়ের কাছে, কিন্তু ধরতে পারি না, মা পালিয়ে যায়। চুপ অবনী। তুতুলের মাথায় বিলি কাটতে কাটতে অন্যমনস্ক হয়ে পড়ে। হঠাৎ একটা কিছু মনে হতেই বলে, হ্যাঁ রে তুতুল। তুতুল ততক্ষণে ঘুমিয়ে পড়েছে, কিন্তু অবনীর চোখে আর ঘুম আসে না। বিছানায় এপাশ ওপাশ করতে করতে চোখ পড়ল দেওয়ালে। বিনার এনলার্জ করা ফটোটার ওপর একটা শুকনো মালা ঝুলছে ছবিটাতে। হাসি হাসি মুখে তাকিয়ে আছে বিনা। উঠে বসল অবনী। অনেকক্ষণ অপলক তাকিয়ে থাকার পর অস্ফুটে একটা কথায় বার হয়ে এলো তার মুখ থেকে, তুমি হাসছো? ভাবতে পারো আমাকে কি বিপদে ফেলেছ? তুমি কি কিছুই পারো না যাতে আমি একটু স্বস্তিতে থাকতে পারি? এই কথাটা শেষ হওয়া মাত্র এক ঝলক এলোমেলো হাওয়া জানলা দিয়ে এসে আছড়ে পড়ল ঘরের ভেতর। তারপরেই সেই গন্ধ, সেই জেসমিন হেয়ার অয়েলের সুবাস। বিস্ময় অপনের দেহ মন যেন অবশ হয়ে এলো। পরদিন মাকে সব কথা খুলে বলল অবনী। দেখো, এসব কথা বললে কেউ বিশ্বাস করবে না, কি জানি কেন। আমার মনে হয় তুতুলের মায়ের ব্যাপারটা খুব রহস্যজনক। আমার ধারণা মানুষ মারা যাওয়ার পর তার কোনো অস্তিত্বই থাকে না, কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা দেখছি উল্টো। তুমি সেদিন আমাকে জিজ্ঞেস করেছিলে আমি তাকে দেখতে পাই কিনা, বলেছিলাম না, কিন্তু আজ বলছি ওই গন্ধের ব্যাপারটা আমি টের পেয়েছি। ওই তেলটা বিনা ব্যবহার করত, জেসমিন হেয়ার অয়েল। শুনে গম্ভীর হলেন অবনীর মা। বললেন, কি জানি, কাজকর্ম তো ভালোভাবেই করেছি, তবু কেন যেমন হচ্ছে কিছুই মাথায় ঢোকে না। তার উদ্দেশ্যটাই বা কি? বারবার এভাবে তুতুলকে দেখা দেওয়া বা ডাকা আমার মোটেই ভালো মনে হচ্ছে না। আর সে ছেলেও বেরিয়ে পড়ছে বাড়ি থেকে। মাথা নাড়লেন অবনীর মা। তবে ছেলে মেয়ের উপর মায়েদের একটা টান থাকে, হয়তো ছেলের টানে বারবার ছুটে আসে দেখতে। জানি না, কিন্তু একটা জিনিস ভেবে দেখ, মা মারা গেছে, বাচ্চা ছেলে মেয়েরা কত অসুখ বিসুখে ভোগে, মায়ের কথা ভেবে ভেবে হিদিয়ে পড়ে। সেদিক থেকে আমাদের ছেলে কিন্তু ভালোই আছে। হ্যাঁ, এক পালাই পালাই ভাব ছাড়া ও কিন্তু আমাদের অন্য কোনো অসুবিধায় ফেলেনি। এরপর আর কথা হয়নি। অফিস বেরোতে হবে, উঠে পড়ে অবনী। গতানুগতিকভাবে কটা দিন পার হয়ে গেল। এমন কিছুই ঘটেনি যা নিয়ে উৎকণ্ঠা বা ভাবনা হতে পারে। অবনী ও অবনীর মা অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কিন্তু একদিন, তখন বেলা 12টা 12:30 হবে, হঠাৎ বেয়ারা এসে বলল, অবনী বাবু, আপনার ফোন। বুকটা ধড়াস করে উঠল অবনীর। তাড়াতাড়ি গিয়ে রিসিভারটা কানে তুলতেই পেলে বংশীর গলা। কে বলছেন? অবনী ঘোষকে একটা দিন না। হ্যাঁ, আমি অবনী বলছি। এই, আমি বংশী বলছি শেওড়াপুলি থেকে। তুই এক্ষুনি বাড়ি চলে আয়। না 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 না, বিপদ তেমন কিছু হয়নি, সামলে গেছে। কিন্তু মাসিমা, হ্যাঁ তোর মা খুব ভেঙে পড়েছেন, তোর এক্ষুনি বাড়ি আসা দরকার। হলোটা কি? ফোনে অত কথা বলা যায় না, তুই চলে আয়, আমি দোকানে তোর জন্য অপেক্ষা করছি। এমন কি হলো যার জন্য অফিসে ফোন? উদ্বেগে অস্থির হয়ে উঠল অবনী। ছুটি নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ল, কিন্তু পথ তো কম নয়। যাই হোক, এক সময় গিয়ে পৌঁছলো শেওড়াফুলি। স্টেশন থেকে বেরোতেই দেখলো বংশী। তোর জন্য অপেক্ষা করছি। বুঝতে পারছি, কিন্তু কি ব্যাপার? কৌতূহল আর উদ্বেগ অবনীর গলায়। না তেমন কিছু না, তবে হলে আর রক্ষা ছিল না।
তোর বইয়ের যে দশা ঘটেছে প্রায় তেমনই ব্যাপার। দোতলায় যে জায়গায় সেই অঘটনটা ঘটেছিল সেই জায়গাটায় গিয়েই ছেলেটা পড়তে পড়তে বেঁচে গেছে। বলিস কি রে? চোখ বড় বড় হয়ে উঠল অবনীত। অত ব্যস্ত হওয়ার কিছু নেই, বলেছি তো অবস্থাটা সামলে গেছে এবারের মতো। আচ্ছা, বারান্দার ওই ভাঙা জায়গাটা আজ পর্যন্ত সারাসনি? বাচ্চা ছেলে নিয়ে ঘর কখনো ওরম করে রাখে? মনে মনে ত্রুটি মেনে নেয় অবনী। পথ চলতে চলতে বংশী বলে, বেলা 11টা নাগাদ রান্না বান্না সেরে তোর মা তুতুলকে বলেন চান করে আসতে, কিন্তু সে ছেলে বলে মা চান করাবে। ঠাকুমার কাছে সে চান করবে না, একেবারে জিদ ধরে বসে। তখন তিনি জোর করে জামা প্যান্ট ছাড়িয়ে তেল মাখিয়ে কল ঘরে নিয়ে যাচ্ছিলেন। ছেলে কিছুতেই যাবে না, তেড়িং বিড়িং লাফায় আর ঠাকুমা জোর করে টেনে নিয়ে যান। বারান্দার ওই ভাঙা জায়গাটার পাশ দিয়ে যাওয়ার সময় তুতুল ঠাকুমার হাতটা ছাড়িয়ে নিয়ে পালাবার চেষ্টা করে, কিন্তু যাবে কোথায়? সামনেই তো সেই রেলিং ভাঙা জায়গাটা। তাল সামলাতে না পেরে সেখানে গিয়ে পড়লো, মুখ থুবড়ে। কোমর থেকে মাথা পর্যন্ত অংশটা বারান্দার বাইরে, মাথাটা নিচের দিকে। তোর মা খুব জোরে একটা পা চেপে ধরেছিলেন, দুহাত দিয়ে শুরু করে দেন পরিত্রায়ী চিৎকার, বাঁচাও বাঁচাও। আওয়াজ শুনে নিচের ঘরের মেয়ে বউরা বেরিয়ে পড়ে। দেখে ওই অবস্থা, তারা সঙ্গে সঙ্গে দুড়িয়ে উঠে আসে ওপরে, চেপে ধরে তুতুলের পা দুটো, তারপর আস্তে আস্তে টেনে তোলে বারান্দার ওপর। কি বিপত্তি হতো বলতো যদি না তোলা যেত ছেলেটাকে। ঘটনার বিবরণ শুনে পা যেন আর চলতে চায় না। অনেক পরে কোনো রকমে জিজ্ঞেস করে, এখন কি অবস্থা? এখন আর কি, সব ঠিক আছে, কিন্তু তোর মা খুব মুষড়ে পড়েছেন, খাওয়া দাওয়া করেননি, মুখ গুঁজে শুয়ে আছেন বিছানায়। ছেলেটাকে অবশ্য খাইয়ে দিয়েছে নিচের ঘরের বউরা। তিনি শুধু একটা কথাই জিজ্ঞেস করছেন সবার কাছে, ছেলেটা অমন অদ্ভুত বায়না ধরলো কেন মায়ের কাছে চান করব? মা যে অনেকদিন নেই সেটা তো সে জানে, তাই এই কথার উত্তর কে দেবে? অবনীরও সেই একই জিজ্ঞাসা, হঠাৎ এমন বায়নায় পেয়ে বসলো কেন তুতুলকে? তবে কি বিনা আবার দেখা দিয়েছিল তাকে? এ কথা অবশ্য বলা যায় না বংশীর কাছে। চুপ করে চলতে লাগলো সে বংশীর পাশে পাশে। বাড়ি পৌঁছতে অনেকে এগিয়ে এলো, যে যেমন ভাবে পারল ঘটনার বিবরণ দিল। বলতে গেলে সে এক কলরব। বিশেষ করে তারা যারা উদ্ধারের কাজে এগিয়ে এসেছিল। অবনী চুপ করে সব শুনল, সকলকে কৃতজ্ঞতা জানিয়ে উঠে গেল দোতলায়, বসল গিয়ে নিজের ঘরে। তুতুল ঘুরঘুর করছিল ঘরের ভেতরে। এক সময় ডেকে জিজ্ঞেস করল, হ্যাঁ রে, কি ব্যাপার বলতো? তোর মা কি আজ এসেছিল? দেখেছিস তাকে? বেচারা এমনিতে খুব মুষড়ে পড়েছিল, বাবাকে সামনে পেয়েও তাই চুপ করেছিল। এখন চোখ তুলে তাকালো অবনীর দিকে, বলল, এসেছিল তো, বললো ঠাকুমা ডাকছে, যাচ্ছিস না কেন চান করতে? চল আমি তোকে চান করিয়ে আনি। কথা শেষ হওয়ার পরপরই অবনীর মা ঘরে ঢুকলেন, হাতে চায়ের কাপ। বললেন, তোকে একটা কথা না বললেই নয়, নিচের বৌমারা যে যাই বলুক, তুতুলকে এমন বিপদের হাত থেকে আজ বাঁচিয়ে দিল বৌমা। হ্যাঁ, চোখ বড় বড় হয়ে উঠল অবনীর। বৌমা? হ্যাঁ, হাজার হলেও ছেলের মা তো, নিয়তির টানে ফেলে চলে যেতে হয়েছে অসময়, কিন্তু আমি এখন বুঝতে পারছি সে কোথাও যায়নি, এখানে এই বাড়িতেই সে আছে। অবনীর মুখটা কেমন হয়ে গেল। বললে, বুঝলে কি করে? বুঝতে আমি পেরেছি। দেখ, ওই ছেলে যখন পড়ে গেল, আমি কি পারি তাকে টেনে রাখতে? আমি স্পষ্ট দেখলাম একটা হাত আমার হাতের পাশ দিয়ে গিয়ে তুতুলকে টেনে রেখেছে। নিচের বৌমাদের উপরে উঠে আসতে যে সময়টা লেগেছে, সেই সময়টা বৌমাই তাকে রক্ষা করেছে। অবনী বোকার মতো তাকিয়ে রইল তার মায়ের দিকে। ঠিক সেই মুহূর্তে তার মুখ দিয়ে কোনো জবাব বার হলো না। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।